নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এই যে গুরুত্বপূর্ণ দিন, আচ্ছা এই বিশ্বকর্মা পূজা আমরা বিশ্বকর্মাকে দেবশিল্পী হিসাবে মানি এবং বলা হচ্ছে দেবশিল্পী রূপে বিশ্বকর্মা একজন পতিত যশা বৈদিক দেবতা। তিনি অনেক কিছু করে গেছেন এবং সেই জন্য বলা হচ্ছে তার কর্মকাণ্ড, তার যা তার নির্মিত যে জিনিসগুলো আপনি শুনলে পারে অবাক হয়ে যাবেন। এবং দেবতাদের যাবতীয় বাসস্থান থেকে শুরু করে, তাদের অস্ত্র থেকে শুরু করে, তাদের যানবাহন থেকে শুরু করে কি করেননি সব কিছু তিনি করেছেন। সেটার বিস্তারিত অবশ্যই আলোচনা করব। এবং আর যে এই যে বিশ্বকর্মা পুজো, এই বিশ্বকর্মা পুজোর বিভিন্ন কিছু নিষ্ঠা রয়েছে, সেগুলো অবশ্যই আজকে আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে বলা হচ্ছে যে দেবশিল্পী বিশ্বকর্মা একজন অনুঘটকের মতো কাজ করেন। কিসের না, দেখবেন যে যারা বিশেষ করে ওই টেকনিক্যাল রিলেটেড যারা পড়াশোনা করেন, বিশেষ করে বিভিন্ন শিল্প সংক্রান্ত বিষয় নিয়ে যারা পড়াশোনা করে, তাদের ক্ষেত্রে কিন্তু অনুঘটকের মতো কাজ করেন। বিশ্বকর্মার কৃপায় সকল মানব শিল্পগুণে পারদর্শী হন। অর্থাৎ এই শিল্প বলুন বা এই ধরুন কোনো টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, যে কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য বিশ্বকর্মার অবদান অপরিসীম। তাই বিশ্বকর্মার এই যে পুজো চলছে, এই পুজো কিন্তু যারা বিশেষ করে এই দেখবেন যে বিভিন্ন সেক্টর যেগুলো শিল্প সংক্রান্ত রয়েছে, বিভিন্ন সেক্টরে সেখানে নির্দিষ্টভাবে কিন্তু তার পুজো পাঠ করা হয়। এবং সেক্ষেত্রে দেখবেন যে বিভিন্ন বিল্ডিং, যেখানে বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে, সেই সব জায়গায় বিশ্বকর্মার অবদান কিন্তু অপরিসীম, সেই ক্ষেত্রেই বলা হয়। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে তার সর্বক্ষেত্রের পারদর্শিকতাকে কাজে লাগিয়ে অনেক কার্যসিদ্ধি করা যায়। এবং তিনি একজন কঠোর, নিষ্ঠাবান এবং পরিশ্রমী শিল্পী রূপে দেবত্বের উত্তীর্ণ হয়েছিলেন। অর্থাৎ তিনি ওই জায়গায় পেয়েছিলেন বলে সেই কঠোর পরিশ্রম এবং তার সঙ্গে সঙ্গে নিষ্ঠাবান তিনি ছিলেন এবং দেবতাদের সমস্ত যাবতীয় জিনিসগুলো তিনি করে দিয়েছিলেন। এবং বলা হচ্ছে তিনি সৃষ্টির, অর্থাৎ এই ব্রহ্মাণ্ড থেকে পৃথিবীকে আলাদা করার জন্য কিন্তু তিনি নিজেকে আহুতি দিয়েছিলেন এবং তারপরে তিনি বিশ্বকর্মা রূপে কিন্তু আবির্ভূত হয়েছিলেন এবং সকলের মনের মধ্যে সেই জয় করেছিলেন এবং তার জন্য তাকে বিশ্বকর্মা তাকে বলা হয়। তাহলে এই যে জায়গাগুলো রয়েছে বিশ্বকর্মাকে নিয়ে, এবং এই বিশ্বকর্মার বিভিন্ন আরও কিছু রয়েছে, বিশেষ কিছু নিষ্ঠাবান জায়গাগুলো রয়েছে। নিষ্ঠাবান কারণ তিনি হচ্ছেন সব দেবশিল্পী, এক কথায় বলা হয় দেবশিল্পী। এবং বিশ্বকর্মা হলেন, এখানে তার যে পূর্ব পরিচয় যেগুলো পাওয়া যায়, সেখানে বলা হচ্ছে বিশ্বকর্মা হলেন সত্যম বসু প্রভাস এবং তার পত্নী তথা দেবগুরু বৃহস্পতির ভগ্নী যোগ সিদ্ধা কি না বরবরণীর এক সন্তান ছিলেন এই বিশ্বকর্মা। আবার এটা অন্যভাবেও অন্য জায়গা থেকে পাওয়া যায়। বলছে ব্রহ্মবৈদ্য পুরাণে মতে ব্রহ্মার মানসচক্ষু থেকে কিন্তু এই বিশ্বকর্মার সৃষ্টি। কারণ সেখানে বলা হচ্ছে যে এই পুরাণে যে ব্রহ্মা যখন সৃষ্টি করলো এবং সেই সৃষ্টি যখন হলো, প্রত্যেকে যখন সমস্ত দেবগুল সৃষ্টি হলো এবং সৃষ্টির দিনের পর দিন সে করতে লাগলো, তারপরে তখন সে চিন্তাভাবনা করেছিল যে এদেরকে রক্ষণাবেক্ষণের জন্য তো কিছু প্রয়োজন, তাদের বাসস্থান প্রয়োজন, তাদের যানবাহন প্রয়োজন এবং নিজেকে সুরক্ষিত রাখার জন্য তার ক্ষেত্রে অস্ত্র প্রয়োজন। এইগুলো তৈরি কে করবে? তখন তিনি চিন্তাভাবনা করেছিলেন এবং এই বিশ্বকর্মার সৃষ্টি করেছিলেন। এবং এই বিশ্বকর্মা তখন থেকেই কিন্তু এই দেবতাদের উদ্দেশ্যে, দেবতাদের সমস্ত কর্মের সহযোগিতার জন্য যে জিনিসগুলো প্রয়োজন আছে সেই জিনিসগুলো তিনি কিন্তু তৈরি করেছিলেন। এইভাবে কিন্তু বিশ্বকর্মা তিনি কিন্তু সৃজনশীল শক্তির বিকাশ ঘটিয়েছিলেন
এবং নিজেকে প্রতিভাবান তৈরি করেছিলেন। তাহলে এই যে বিশ্বকর্মার নাম, এবং তার সঙ্গে সঙ্গে বলছে তিনি অপকর্মে, অর্থাৎ তিনি কোনোদিন লক্ষ্যভ্রষ্ট হননি। তিনি নির্দিষ্ট লক্ষ্য ধরে রেখেছেন এবং নির্দিষ্ট লক্ষ্যের পিছনে কিন্তু তিনি চলেছেন। তিনি নিজের মনকে কর্মের মধ্যে নিয়োজিত রেখেছেন, অর্থাৎ সর্বদা বিশ্বকর্মা এই যে আমরা এক একটা মানে বিশেষ করে যে কিন্তু দেবতাকে স্মরণ করি, তার মধ্যে যে জিনিসগুলো পজিটিভ জিনিসগুলো আছে সেইগুলো যাতে নিজের মধ্যে সেই মানে অর্থাৎ ওই লক্ষ্যটাকে ঠিক রাখার জন্য, যে তিনি এই যে এই ধরনের ছিলেন, তাহলে তাকে সেই জায়গাটা অনুসরণ করলে আমি সেই জিনিসটা পাবো। দেখবেন যে অনেক মহাপুরুষদের যে আমরা স্মরণ করি, কেন করি? তাদের সেই শরণাপন্ন হওয়ার চেষ্টা করি, তার জীবন অর্থাৎ তার যেভাবে তিনি জীবনযাপন করেছিলেন এবং তারপরে তার মধ্যে যে প্রতিভা, তার নির্দিষ্ট যে লক্ষ্য ছিল, সেইগুলো যাতে অনুসরণ করলে, তাকে অনুসরণ করলে সেই জিনিসগুলো পাওয়া যায়। তা সেই রকমই বলছে মনকে কর্মে নিয়োজিত রাখতেন সর্বদা, এবং বলছে সমষ্টি, এবং বলছে যে ইনি জগতের শ্রেষ্ঠ এবং সর্বদ্রষ্টা শিল্পী ছিলেন, এবং তিনি জগতের কল্যাণার্থে নিজেকে নিয়োজিত করে দিয়েছিলেন এই বিশ্বকর্মা। এবং সেই জন্য বলা হচ্ছে যে মনে করা হয় অক্ষরের রূপ নির্মাতাও তিনি বিশ্বকর্মাই ছিলেন। তিনি স্থাপত্যবিদ্যা রচয়িতা করেছিলেন। মাতা সরস্বতীর বরে তিনিই হয়েছিলেন তিনিই হয়েছিলেন বাচস্পতি। তার কর্মের গতি অনেক অনেক দ্রুত ছিল, তার মনের থেকে কর্মের গতি ছিল, অর্থাৎ তিনি যেটা ভাবতেন সেটা কর্মে রূপান্তরিত হতো, এবং সেইভাবে নিষ্ঠার সঙ্গে তিনি এই বিশ্বকে বলছে বিশ্বের সকল সাধু কর্মের যেটা অনেস্ট কর্ম, যেটা সৎ কর্ম, তিনি কিন্তু সেই কর্মের অধিষ্ঠাতা ছিলেন। এবং বলছে যে তার নাম সেই জন্য তার নাম দেওয়া হয়েছিল সাধু কর্মা, অর্থাৎ এই যে যত সাধু কর্মের অধিষ্ঠাতা তিনিই ছিলেন, এবং তার জন্য তার নাম দেওয়া হয়েছিল সাধু কর্মা। সমস্ত শিল্পের প্রকাশ স্বরূপ তিনি কিন্তু এই বিশ্বকর্মা। তাই এই বিশ্বকর্মার অবদান অপরিসীম, রামায়ণে বর্ণিত, অর্থাৎ তিনি কি কি করেছেন আমরা শুনলে অবাক হয়ে যাব। আমরা অনেকেই হয়তো সেই জানা নেই, তবুও আমরা অর্থাৎ বলছি যে রামায়ণে বর্ণিত হরধনু কুঞ্জের পর্বতে অবস্থিত অগস্ত্যা মুনির আশ্রম তিনি করেছিলেন। রাবণের স্বর্ণলঙ্কা তিনি তৈরি করেছিলেন। রাবণ যে উড়ন্ত পুষ্পক রথে সীতাকে হরণ করে নিয়ে গেছিলেন, তিনিই তৈরি করেছিলেন, তিনি তৈরি করে দিয়েছিলেন। দেখুন সেই উড়ন্ত রথ আজকে সেটা এরোপ্লেনে তৈরি হয়ে গেছে, এরোপ্লেনে কনভার্ট হয়ে গেছে। তাহলে এগুলোর কিন্তু সৃষ্টিকর্তা সেই বিশ্বকর্মাই ছিলেন। এবং বলছে যে কুবের রত্নমণ্ডলী অলঙ্কার পুরী যে কুবের তৈরি করেছিলেন, সেই কুবের অলঙ্কার পুরী কিন্তু সেই বিশ্বকর্মা তিনি তৈরি করেছিলেন। এবং বলছে দেবরাজের অমরাবতী তিনি তৈরি করেছিলেন। কৃষ্ণের দ্বারকাপুরী তিনি তৈরি করেছিলেন। এবং বলছে এই যে সমস্ত সৃষ্টির সমস্ত যে নগরী তার অবদান রয়েছে। সেই জন্য সমস্ত শিল্পে সমস্ত শিল্পের ক্ষেত্রে তার অবদান অপরিসীম। এবং যে কোনো বলুন আমরা যদি এই সেক্টরে আমরা আমাদের বাস্তব জগৎকে ভাবি, তাহলে সেখানে যে এরোপ্লেন তার অবদান রয়েছে, যেটা বলা হচ্ছে উড়ন্ত পুষ্পক। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে আজকে একটা বিল্ডিং তৈরি হচ্ছে, বড় বড় কনস্ট্রাকশন তৈরি হচ্ছে, এবং দিনের পর দিন নতুন নতুন নগরী তৈরি হচ্ছে, নতুন নতুন যে বসবাসের জায়গা তৈরি হচ্ছে। এগুলোর প্রত্যেকটার মূলেই কিন্তু আজকের এই বিশ্বকর্মার অবদান অপরিসীম। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্রীতম দাস বলছিলাম। আচ্ছা, সল্টলেক থেকে স্যার।
আচ্ছা আচ্ছা, সল্ট লেক থেকে বলছেন। হ্যাঁ। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? একটু আমার বিষয়ে জানতে চাই। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন আপনার। ডেট অফ বার্থ হচ্ছে 1992 হুম 4th এপ্রিল। 4th এপ্রিল 1992। হ্যাঁ, টাইমটা? সময় হচ্ছে দুপুর 12টা 28 মিনিট। 12টা 28 মিনিট। 12টা 28 মিনিটে আপনার জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান কোথায় ছিল আপনার? দেখুন কলকাতায় স্যার। কলকাতায় ছিল। দেখুন আপনার জন্মছকের যে কানেকশন পাচ্ছে, লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্রে আপনার জন্ম। কেমন? এই যে অশ্বিনী নক্ষত্রে আপনার জন্ম হয়েছে, নো ডাউট আপনার ক্ষেত্রে জায়গাগুলো ভালো রয়েছে। অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকারা কিন্তু ধৈর্যশীল হয়, কিন্তু মাঝে মধ্যে একটু রেগেও যাবে, কারণ মেষ রাশির সাপেক্ষে রাগ জেদ থাকে। আর রাশির সাপেক্ষে দ্বাদশে কিন্তু রবি শুক্র কানেক্টেড হয়েছে। শুক্র এখানে তুম্বস্থ হয় আর বুধ এখানে নিচস্থ হয়ে যায়, তাহলে সেই কম্বিনেশনটা তৈরি হয়েছে ঠিকই। আর মাঙ্গলিক, অষ্টম মাঙ্গলিকের কানেকশান আছে আপনার, অষ্টম মাঙ্গলিক। হ্যাঁ, এই জায়গাটা মাথায় রাখবেন। আপনার ক্ষেত্রে হঠাৎ রেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 92-তে জন্ম, বিবাহ হয়েছে আপনার? না না, ওটা তাহলে বিবাহের জায়গাটার অবশ্যই এখানে অষ্টম মাঙ্গলিক, এই মাঙ্গলিক দোষের প্রতিকার করিয়ে নেবেন। কেমন? আগামী দিনগুলো মাঙ্গলিক দোষের প্রতিকার করার জন্য খুব শুভ। আর আপনার ক্ষেত্রে আর একটা আছে, যেটাকে বলা হচ্ছে দারিদ্র যোগ, এবং এই দারিদ্র যোগটা ভাগ্যস্থানে গিয়ে অবস্থান করছে। এই ভাগ্যস্থানে দারিদ্র যোগ থাকলে ভাগ্য উন্নতি হয় না, ভাগ্য বিপর্যয় হয় মাঝে মধ্যে। জীবনে যেটা চাইবেন স্যার, মানে কোনোভাবে কোনো কিছু মানে করছি ঠিকই, কিন্তু স্যাটিসফ্যাকশন আসছে না, বা সেইভাবে পয়সা করিও রাখতে পারছি না। দেখুন আপনার ক্ষেত্রে যেটা বলবো, বিশেষ করে কোনো খাবার জাতীয় কোনো ব্যবসা করবেন, খাবার জাতীয় কোনো প্রোডাক্টের ব্যবসা করবেন। আর চাকরি যদি করেন, কর্মের যে জায়গাটা রয়েছে, কর্ম যদি আপনি চাকরি করতে হয়, তাহলে কোনো টেকনিক্যাল সাপোর্টেড কোনো চাকরি করবেন, টেকনিক্যাল লাইন। কেমন? টেকনিক্যাল লাইন, সেটা আপনার 2-3টে সেক্টর খুব ভালো রয়েছে। টেকনিক্যালে অটোমোবাইলের কোনো করতে পারেন, সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো কিছু করতে পারেন, ঠিক আছে? এই সব জায়গাগুলো আমি ওই জবটা একটা অফিশিয়াল মানে একটা ইয়েতে কাজ করি, কিন্তু আমি তাহলে ওগুলোকে ট্রাই করব। হ্যাঁ, এই সব জায়গাগুলো আপনার ভালো রয়েছে। আর চাকরিও করলে এই সব সেক্টরেই আপনি চাকরি করবেন। কেমন? সিভিল ইঞ্জিনিয়ার রিলেটেড জায়গাগুলো, যেগুলো বিভিন্ন কনস্ট্রাকশন রিলেটেড জায়গা, এইসব জায়গা ভালো আছে আপনার। আপনি এই জায়গাগুলো চেষ্টা করুন। আর মাথায় রাখুন, আগামী 6 মাস একটু সাবধানে নিজেকে চলবেন। কেমন? আগামী 6 মাস একটু সাবধানে চলতে হবে আপনার। একটু রাগ জেদ বেড়ে যাবে আগামী কয়েকদিনের পর থেকে। ঠিকই বলেছেন, মানে জেদ হঠাৎ করে রেগে যাবে, বাবা কোনো কথা বললে হঠাৎ করে রেগে যাবে, কোনো কিছু 19 থেকে 20 চলে। হ্যাঁ, যাই হোক, এই জায়গাগুলো একটু চেক করে চলুন। হ্যাঁ, আগামী দিনে কিন্তু আর একটা জিনিস ছোট্ট করে বলছি, একটু আইনি সমস্যার কানেকশন পাচ্ছে, বা দেখবেন যে আপনি যেখানে দায়িত্ব, মানে বিশেষ করে যে গুরুত্বটা পাচ্ছিলেন, সেই গুরুত্বটা একটু কম হয়ে যাবে আপনার। গুরুত্বর জায়গাটা একটু কম হবে। হ্যাঁ, গুরুত্বটা একটু কম হয়ে যাবে। আর বিশেষ করে বলা হচ্ছে বিবাহের ক্ষেত্রে যে যোগগুলো আসবে, রিলেটিভ সোর্স থেকে বিবাহের যোগ আসবে। কেমন? বা পরিচিত জায়গার থেকে কোনো বিবাহের যোগ আগামী দিনে আসবে। বিবাহের যে জায়গাগুলো, এইগুলো তার আগে কিন্তু অষ্টম মাঙ্গলিকের প্রতিকার করিয়ে নেবেন। অষ্টম মাঙ্গলিকের একটু প্রতিকার করিয়ে নেবেন, অবশ্যই করিয়ে নেবেন। আর আপনার ক্ষেত্রে আগামী নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে বিবাহের শুভ যোগ রয়েছে, চেষ্টা করুন। কেমন? আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন। তাহলে আপনার সাথে আমাদের দেখা হবে, একটা ব্যাপার রয়েছে, মানে কথাবার্তা বলে নেবো স্যার আপনার সাথে একটু। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যোগাযোগ করে নেবেন। কেমন? চেম্বারগুলো আমি বলে দেবো পরে। ভালো থাকুন। দেখুন আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। চেম্বারগুলো প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার পাবেন 2টো থেকে 6টা পর্যন্ত, দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার রয়েছে। আর মঙ্গলবারের দিন আপনারা, সোমবারে রয়েছে কিন্তু ব্যারাকপুরে চেম্বার 12টার থেকে 4টে পর্যন্ত। আর ওই সোমবারেই কিন্তু সেকেন্ড হবে 5টার থেকে 8টা পর্যন্ত পাবেন শ্রীরামপুরে চেম্বার। আর তার সঙ্গে সঙ্গে মঙ্গলবার কালীঘাট চেম্বার রয়েছে, রাসবিহারী এভিনিউতে যে লেক মল রয়েছে, লেক মলের পিছনে চেম্বার সন্ধ্যাবেলা। বুধবার করে কিন্তু হাওড়া চেম্বার, প্রত্যেক হাওড়া বুধবারে পাবেন না, নির্দিষ্ট ডেট থাকে, সেই নির্দিষ্ট ডেটে আপনারা পাবেন হাওড়া চেম্বার বুধবার করে। স্কলের দিকে লক্ষ্য রাখুন এবং ফোন করে জেনে নেবেন কবে বেড়াচ্ছেন, এবং অবশ্যই নামটা নথিভুক্ত করিয়ে নেবেন বুধবার। আর বুধবার কিন্তু অন্যান্য জায়গায় চেম্বার থাকে, কখনো বহরমপুর, কখনো মেচেদা, কখনো বর্ধমান, কখনো তারাপীঠ।
আর তার সঙ্গে সঙ্গে শনিবার করেও কিন্তু এই অল্টারনেটিভ ডেটগুলো থাকে। সেই ক্ষেত্রে ওই বহরমপুর, তারাপীঠ বা মেছেদা বা বর্ধমান। এছাড়াও বৃহস্পতিবার করে কৃষ্ণনগরে চেম্বারে পাবেন, শুক্রবার কিন্তু হাতিবাগানের চেম্বার পাবেন। প্রত্যেক শুক্রবার, বৃহস্পতিবার করে কিন্তু এই জায়গাগুলো চেম্বারগুলো রয়েছে। আর যখনই যেখানেই দেখান না কেন আগের থেকে নিজের নামটা লিখিয়ে নেবেন। যেমন আগামী দিনগুলো সব পরপরগুলো চেম্বারগুলো রয়েছে, স্কলের দিকে লক্ষ্য রাখুন, প্রত্যেকটা লেখা আছে কোথায় কবে চেম্বার রয়েছে। যদি না বুঝতে পারেন, বুকিং নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারটাতে নোট ডাউন করুন এবং ওই নাম্বারটাতে ফোন করবেন। ওটা হেল্পলাইন নাম্বার, আপনাদেরকে অবশ্যই সহযোগিতা করবে। এই হচ্ছে বিষয়, বলে দিলাম চেম্বারগুলো। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আগামী যে মহালয়ার তিথি রয়েছে, খুব গুরুত্বপূর্ণ তিথি। যেমন এই যে কিছুক্ষণ আগে যাকে আলোচনা করলাম যে জন্মছকটা, কারণ এই জন্মছকে বলা হচ্ছে পিতৃদোষ রয়েছে। এই পিতৃদোষ এর জন্য জীবনে অনেক কিছু কাজ হতে চায় না, দেখবেন শুভ কাজ হচ্ছে না, বা দেখা গেলো কোনো কিছু চেষ্টা করছেন সাকসেস পাচ্ছেন না। তা এই ধরনের পিতৃদোষ সমতুল্য অনেক যোগ রয়েছে যেগুলো গ্রহদোষ। সেই গ্রহদোষ খণ্ডন বা গ্রহদোষের প্রতিকার প্রতিবিধান আগামী যে তিথিগুলো রয়েছে খুব গুরুত্বপূর্ণ তিথি, সেই তিথিগুলোতে অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে জন্মছকের কিছু কিছু সময় দশা অন্তর্দশা খুব একটা ভালো যায় না, সেগুলোরও প্রতিকার প্রতিবিধান, কারণ কিছু কিছু তিথি নক্ষত্র এবং গ্রহগত কানেকশান খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ সেই সব জায়গা সেই সব দোষগুলোর প্রতিকার প্রতিবিধানের জন্য। তাই যাদের ক্ষেত্রে বিবাহ হচ্ছে না বলেই যে তার ক্ষেত্রে মাঙ্গলিক দোষ রয়েছে তা না, কিছু কিছু জন্মছকের মাঙ্গলিক দোষ থাকে, কিছু কিছু জন্মছকের মাঙ্গলিক দোষ থাকলে হঠাৎ করে বিবাহ হয়ে যায়, আবার দেখা গেলো কিছু কিছু মাঙ্গলিক দোষ থাকলে বিবাহ হতেই চায় না। তাহলে এগুলো কানেকশানের পরিপ্রেক্ষিতে এবং আপনার জন্মছকের কানেকশান বলতে হবে। এবং আপনার দেখা গেলো বিবাহ হয়েছে, বিবাহিত জীবন সুখী হচ্ছে না, তার জন্য কিন্তু নির্দিষ্ট কানেকশান রয়েছে। দেখা গেলো কোনো শত্রুতার কারণে আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে, তাই সেই শত্রু নিবারণের জন্য, শত্রুকে দমন করার জন্য এই যে আগামী যে তিথিটা আসছে মহালয়ার তিথি খুব গুরুত্বপূর্ণ। কারণ মহালয়ার তিথি আপনারা জানেন যে পিতৃপক্ষ সমাপ্তি এবং দেবীপক্ষের শুরুর সংযোগ স্থলে কিন্তু, অর্থাৎ সংযোগ লগ্নে এই মহালয়া অনুষ্ঠিত হয়। এবং এই মহালয়ার গুরুত্ব অপরিসীম, কারণ এই পিতৃদোষ ওই পিতৃপক্ষে সেগুলোর সমাপ্তি করা যায় বা সেগুলোর প্রতিকার প্রতিবিধান করা যায়। তাই পিতৃদোষ মানে শুধু বিষযোগ না, অর্থাৎ রবি আর শনি বিষযোগই না, যে কোনো বিষযোগ, সে চন্দ্রর সঙ্গে শনির কানেকশান, রবির সঙ্গে শনির কানেকশান, বা দেখা গেল যে বৃহস্পতির সঙ্গে রাহুর কানেকশান, বা কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার মাঙ্গলিক দোষ, বা কোনো ক্ষেত্রে দেখা গেল আপনার দারিদ্র্য যোগ, কোনো ক্ষেত্রে দেখা গেল আপনার সাপির দোষ, কোনো ক্ষেত্রে দেখা গেল যে আপনার ক্ষেত্রে যে বিশেষ করে যেটা বলো সাপির দোষ, তার সঙ্গে গ্রহণ দোষ, কোনো ক্ষেত্রে দেখা গেল যে আপনার ক্ষেত্রে রয়েছে কি না সাধু সর্পদোষ। তাহলে এই যোগগুলো অশুভ, কালসর্প যোগ মারাত্মক যোগ, যেগুলো আপনাকে এক সময় রাজা বানিয়েছিল, এক ভিখারি বানিয়ে দিতে পারে। তাহলে সেইগুলোর প্রতিকার প্রতিবিধান আমি বারবার বলি, নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে তার প্রতিকার প্রতিবিধান করলে এই জায়গার থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। যাই হোক, আজকে আলোচনা করছিলাম যে বিশ্বকর্মা, অর্থাৎ বিশ্বকর্মা বিষয় নিয়ে, বিশ্বকর্মার যে পুজো চলছে, যে আগামী দিনের যে বিশ্বকর্মাকে আমরা যদি স্মরণ করি, তাকে যদি নিষ্ঠার সঙ্গে যে স্মরণ করে চলি, তাহলে আমাদের কি কি উন্নতি হবে। কারণ যেমন বললাম, রাবণের স্বর্ণ অলঙ্কার থেকে রাবণের উড়ন্ত পুষ্পক রথ তিনি নির্মাণ করেছিলেন, এবং বলছে দেবলোকে অমরাবতীকে তিনি নির্মাণ করেছিলেন। অর্থাৎ এই যে দেবলোকের অনেক কিছু তার দ্বারা সৃষ্ট, এবং সেই জন্য বলছে কৃষ্ণের দ্বারকাপুরী সব কিছু শ্রেষ্ঠা কিন্তু হলেন এই বিশ্বকর্মা, অর্থাৎ তিনিই কিন্তু এগুলো সৃষ্টি করেছিলেন। বলছে দেবলোকের যেমন যা কিছু সৃষ্টির মূলে তিনিই কিন্তু করেছিলেন, যত রকমের সৌন্দর্য জিনিস, যত রকমের অলংকার জিনিস তার কিন্তু নির্মাণ। অর্থাৎ এই স্বর্গরাজ্যের যে অমরাবতী তিনি কিন্তু নির্মাণ করেছিলেন, এটাও কিন্তু বলা হচ্ছে এই বিশ্বকর্মার সৃষ্টি। এবং তার সঙ্গে সঙ্গে বলছি অলংকার, অর্থাৎ এই যে দেবতাদের বা তার সঙ্গে সঙ্গে দেবীদের যত রকমের অলংকার ছিল, সেই অলংকার তিনিই কিন্তু তৈরি করেছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে শিব অর্থাৎ মহাদেব
বলা হচ্ছে এখানে আর একটা জিনিস বিশেষ করে উল্লেখযোগ্য রয়েছে যে মহাদেব যে অস্ত্রের মাধ্যমে ত্রিপুরাসুরকে অর্থাৎ 3 অসুরকে তিনি বধ করেছিলেন, সেই অস্ত্র কিন্তু সেই ধনুকও কিন্তু তিনিই করে দিয়েছিলেন। এবং এর সঙ্গে সঙ্গে বলছে হরধনু, অর্থাৎ বলছে যে সেই হরধনু ও দেবশিল্পী বিশ্বকর্মা ছিল, অর্থাৎ এই হরধনু যাকে বলা হয়েছিল, এবং তিনি কিন্তু এই বিশ্বকর্মায় তিনি কিন্তু করেছিলেন। এবং মহিষাসুরের পক্ষকালে, অর্থাৎ মহিষাসুর বধের পক্ষকালে, মহিষাসুরকে যখন বধ করা হয়েছিল বা বধ করেছিলেন মহিষাসুর মর্দিনীর যে কাহিনী, এবং সেখানেও বলা হচ্ছে যে বল্লভটা দেওয়া হয়েছিল মায়ের হাতে, সেই বল্লভ কিন্তু তৈরি করে দিয়েছিলেন এই বিশ্বকর্মা। তাই তার সৃষ্টির অপরিসীম, তার সৃষ্টির কোনো তুলনা হয় না। এবং বিভিন্ন ক্ষেত্রে বলছে সেই তিনি যে বিভিন্ন ধরনের, আমরা বলি না যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন যে যুদ্ধগুলো হয়েছে এবং দেবতারা যে যুদ্ধে গেছে, সেই যুদ্ধের যে অস্ত্র প্রয়োজন হয়েছে সেই অস্ত্রও কিন্তু তিনি করে দিয়েছিলেন এই বিশ্বকর্মা। তাই তার নির্মিত বহু জিনিস কিন্তু রয়েছে স্বয়ং বিশ্বকর্মা এবং এখানে আর একটা কাহিনী রয়েছে বিশ্বকর্মার। যেমন আমি তো বললাম এগুলো, যে বিশ্বকর্মার সৃষ্টির মূলে তিনিই ছিলেন সমস্ত কিছু, কারণ তাকে সেই মানুষ পুত্র হিসাবে তাকেই সৃষ্টি করেছিলেন এই ব্রহ্মা, কারণ তিনি সৃষ্টি করার উদ্দেশ্যে, কারণ এত সৃষ্টি হয়েছে এবং সেক্ষেত্রে তাদেরকে রক্ষণাবেক্ষণা, তাদের যাবতীয় জিনিস যেগুলো তার প্রয়োজন, সেই প্রয়োজন মেটানোর জন্য যে বাসস্থান থেকে আরম্ভ করে তার যাবতীয় জিনিস সব কিছু তিনি কিন্তু সৃষ্টি করেছিলেন পরবর্তীতে। সেই রক্ষণাবেক্ষণা বলুন, অলঙ্কার বলুন, বাসস্থান বলুন, সব ক্ষেত্রেই তার কিন্তু গুরুত্ব ছিল। এইবার আমরা বলবো যে বিশ্বকর্মাজি তার বিবাহিত জীবন কেমন ছিল, তার সন্তান কিভাবে এসেছিল এবং কটা সন্তান ছিল এবং সেই সন্তানদেরকে কিভাবে তিনি তৈরি করেছিলেন। তার আগে একজন ফোনে এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি শেওড়াফুলি থেকে বলছি। শেওড়াফুলি থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছোট বোনের সম্পর্কে একটু জানবো। বোনের ডেট অফ বার্থ বলুন। বোনের নাম কি? হ্যালো, বোনের নাম? হ্যাঁ, বোনের নাম হচ্ছে বনিকা। বনিকা, বলুন ডেট অফ বার্থ বলুন ওর। হ্যাঁ, ওর ডেট অফ বার্থ হচ্ছে 19 জুন। হ্যাঁ, 19 জুন 2000 সাল। 2000, একদম টান 2000-এ? হ্যাঁ, একদম 2000। টাইমটা বলুন। সকাল ভোর 5:35। ভোর 5:35-এ জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? শ্রীরামপুর? হ্যাঁ, জন্মস্থান শ্রীরামপুর। শ্রীরামপুরে জন্ম হয়েছে। দেখুন এখানে যে জন্মছকের যে কানেকশানগুলো পাচ্ছে, লগ্ন মিথুন লগ্ন, ধনু রাশি, আর পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম হয়েছে। পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম হয়েছে। কেমন? পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম হয়েছে। অষ্টমে কেতু, দ্বিতীয় রাহু, সেই জন্য ফাস্টফুড খাবার একটু খেতে কম বলবেন। হ্যাঁ, এখনো খেয়ে গেলে শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, মানে যত দিন যাচ্ছে ওর কোলেস্টেরল ধরা হয়েছে আর ডেভেলপটা বেশি হয়ে যাচ্ছে, শরীরে অনেক প্রবলেম দেখা দিচ্ছে। হ্যাঁ, শারীরিক সমস্যার ইঙ্গিত রয়েছে, কারণ দ্বিতীয় যার রাহু আছে, এবং এই রাহু বলা হচ্ছে এই রাহুর কানেকশান যেটা পাচ্ছে, নক্ষত্রগত কানেকশান খুব একটা ভালো না। সেই দ্বিতীয় রাহু থাকলে রেগে গেলে অনেক ধরনের কথাবার্তা বলে দেয় যেমন, আর দ্বিতীয় রাহু থাকলে মানে কোনো রকমের ক্ষুধা নিবারণের জন্য মানে অনেক কিছু খাবার, মানে যেগুলো নিষিদ্ধ খাবার, সে কিন্তু খেয়ে হজম করে নেয়। ঠিক আছে, এরকম ব্যাপার। বলছি যে আমি তো আগে আপনার কাছে গেছিলাম, আমার নিজের পার্সোনাল কারণেই আমি আপনার কাছে গেছিলাম। আচ্ছা, তো আমি যে কারণের জন্য আপনার কাছে গেছিলাম সেটা তো এখন রিকভারি হয়ে গেছে, আমি ঠিক আছি। তো বোনকে কি এখন নিয়ে যাওয়ার প্রয়োজন আছে? এখন কি নিয়ে যাব? দেখুন এখানে যেটা বলবো যে এই মুহূর্তে নিয়ে আসাই ভালো। কেমন? আসলে আপনার ক্ষেত্রে কালী পুজোর যে অমাবস্যাটা তিথি রয়েছে, সেই অমাবস্যার তিথিতে এখানে যে আপনার ক্ষেত্রেও যে প্রতিবিধান দেওয়া হয়েছিল, ওই ধরনের প্রতিবিধানই রয়েছে, দৈবিক প্রতিবিধান, যেটা কালী পুজোর অমাবস্যাটা শুভ হবে। কেমন?
তাহলে এবছরই কি তাহলে যাই তাহলে কালী পুজো? হ্যাঁ, এই বছরে করিয়ে নেবেন শেষের দিকে, কেমন? আচ্ছা, তাহলে আপনার সাথে আমি যোগাযোগ করে নেব। হ্যাঁ, ওই সময় যোগাযোগ করবেন, কারণ এখানে কিছু কিছু কানেকশন রয়েছে, খুবই নেগেটিভ কানেকশন রয়েছে, এগুলোর প্রতিকার প্রতিবিধান করলে ভালো হবে। আমি অতটা ডিটেলস আর গেলাম না। ভালো থাকবেন, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো। দেখুন, এখানে যে জায়গাগুলো আমি বারবার বলি, কেন তিথি নক্ষত্র দেখে কাজ করতে হয়। মানে যে কোনো কাজ যখন তখন করলাম হয়ে যাবে তা না, মানে আপনার নির্দিষ্ট তিথি নক্ষত্রের প্রয়োজন। এর জন্মছকের যে কানেকশানটা রয়েছে সেটা ওই অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যা তিথি খুব গুরুত্বপূর্ণ। আর এখন যে অমাবস্যার তিথি চলছে আগামী দিনে, সেটা বিশেষ করে বলা হচ্ছে যে এই যে মহালয়ার অমাবস্যা তিথি, এটা যত রকমের অশুভ কানেকশান রয়েছে সেই জায়গাগুলোর প্রতিকার প্রতিবেদন। অশুভ কানেকশান বলতে কি না, যত রকমের জেনেটিক প্রবলেম, শত্রু দমন ভীষণ গুরুত্বপূর্ণ। এই অমাবস্যাতেও সেটা রয়েছে, করা যাবে। আর কি আছে না, দেখা যাচ্ছে যে পিতৃদোষ তুল্য এই ধরনের কোনো দোষ, মানে যেটা আগের জন্মে কোনো কর্মফল সে ভোগ করছে, এই ধরনের কিন্তু দোষগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করা যাবে। অর্থাৎ আপনি জীবনে সাকসেস চেষ্টা করছেন, পাচ্ছেন না, কোথাও না কোথাও বাধা হচ্ছে, সে কোনো শুভ কাজ হচ্ছে না, কোথাও না কোথাও বাধা হচ্ছে, অর্থ কষ্ট সারাটা জীবন ভোগ করছেন, তাহলে সেই কোথাও না কোথাও বাধা হচ্ছে। এইগুলোর প্রতিকার প্রতিবিধান এই নির্দিষ্ট সময়, যাদের ক্ষেত্রে দেখা গেলো বিবাহ হচ্ছে না, সন্তান আসছে না, খুব গুরুত্বপূর্ণ। সন্তান এসেও মিসক্যারেজ হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ এইসব জায়গাগুলো। যাদের সম্পত্তি হচ্ছে না, কোনো না কোনো কারণে বাধা হচ্ছে, বা সম্পত্তি নিয়ে এত ঝামেলার মধ্যে জড়িয়ে গেছেন, আইনি সমস্যা পর্যন্ত চলে যাচ্ছে, তাহলে এগুলো খুব গুরুত্বপূর্ণ এই তিথি। আরও রয়েছে অনেক 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 ধরনের কানেকশান রয়েছে, যেগুলো এই নির্দিষ্ট তিথিতে, আমি সেই জন্যই বারবার আবার বলছি যে তিথি নক্ষত্র দেখে কাজগুলো করতে হবে। যাই হোক, আমরা বিশ্বকর্মাজির নিয়ে আলোচনা করছি। তাহলে বিশ্বকর্মা বলছে যে এখানে বেশ কিছু কর্মকাণ্ড রয়েছে বিশ্বকর্মার। তার বলছে বিশ্বকর্মা স্ত্রী রূপে বিবেচিতকে বলছে যে এখানে দুটো তিনটে কানেকশান রয়েছে। বলছে ব্রহ্ম বৈরত পুরাণ মতে দেবশিল্পী, অর্থাৎ আমরা বিশ্বকর্মাকে কিন্তু দেবশিল্পী হিসাবেই মানা হয় এবং দেবতারা সেটাই মানতেন। তাই এই দেবশিল্পী স্বর্গের এক নর্তকীর প্রতি আকৃষ্ট হয়ে যায়। এই স্বর্গের নর্তকীর প্রতি আকৃষ্ট হয়ে গিয়ে সে প্রেমে পড়ে যায়, এবং তখন কি হয়, এবং তার নাম ছিল ঘিতাচি। কিন্তু একজন নর্তকীর রূপে আকৃষ্ট হয়ে যাওয়ার জন্য তাকে কি করে না, তাকে মর্তলোকে নির্বাসন করেন ব্রহ্মা। ব্রহ্মা রেগে গিয়ে তাকে মর্তলোকে নির্বাসন করেন দুজনকেই, এবং সেই মর্তে এসে তিনি নতুন জীবন পেয়ে এবং সেখানে সেই ঘিতাচিকে নিয়েই আবার সে বিবাহ করে। এবং সেই বিবাহ করার পর এখানে বলা হচ্ছে মানব রূপ, অর্থাৎ তখন সেটা সে মর্তলোকে এসে মানব রূপে বিশ্বকর্মা এবং ঘিতাচি তারা বসবাস স্থাপন করে, এবং তারপরে তাদের 9টা সন্তান হয়, 9টা পুত্র সন্তান জন্ম দেয়। এবং এই 9টা পুত্র সন্তানের তাদের নির্দিষ্ট করে 9টা কর্ম, তাদের নির্দিষ্ট করে কর্মগুলোকে উল্লেখ করে দেওয়া হয় যে এই নামে এই কর্ম করবে। সেই রকমই বলা হচ্ছে এই যে 9টা সন্তান এবং 9টা সন্তানের 9 রকমের কর্ম তারা বিশ্লেষণ করে দেয়। যেমন যারা মালাকার, বলছে একটা সন্তানের নাম ছিল মালাকার, তাহলে যে মালাকার ছিল তার কর্মের দায়িত্ব দেয়, বা তার জন্য যে নির্দিষ্ট যে শিক্ষা দেওয়া হয়, তার জন্য যে কর্মকে সিলেক্ট করে দেয় ঘিতাচি এবং বিশ্বকর্মা, সেটা হচ্ছে পুষ্প, অর্থাৎ ফুলকে নিয়ে, ফুলকে খুব সুন্দর করে ডিজাইন করে পুষ্পকে শিল্পে কাজে লাগিয়ে সেই পুষ্পের মাধ্যমে সাজানোর একটা দায়িত্ব দিয়ে দেয়। পুষ্প দিয়ে সাজানো, যারা তার নাম দেওয়া হয়েছিল মালাকার। এবং এই মালাকারের বংশধর, অর্থাৎ এই যে 9টা সন্তান, এই 9টা সন্তানের বংশধর হিসাবে তারা দেখবেন যে তারা ওই নির্দিষ্ট কর্মগুলোই পারদর্শী হয়ে গেছে এই ধরাধামে। এবং সেই জন্য বলছে কর্মকার। এরপরে হচ্ছে কর্মকার, অর্থাৎ কর্মকার হচ্ছে লোহা শিল্পে পারদর্শী যারা ছিল। লোহার থেকে যে বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করা যায়, লোহার থেকে যাবতীয় জিনিস তৈরি করার ক্ষেত্রে কর্মকারকে, অর্থাৎ কর্মকার বলে যে ছেলেটার সন্তান ছিল তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপরে কংসকার, অর্থাৎ
কাঁসা পিতলের জিনিস দেখবেন যে এক একটা জায়গায় মানে এক একজন এক এক ধরনের জিনিস বানায়, অর্থাৎ কাঁসার জিনিস যারা প্রস্তুত করবে সে ওই সন্তান কংসকারকে দায়িত্ব দিয়ে দিল, বলল তুমি কাঁসার জিনিস তৈরি করবে এবং কাঁসার জিনিসে পারদর্শী হয়ে যাবে, এবং সেটাই সেইভাবে হয়েছিল। অর্থাৎ এগুলো ফোকাস, যে এক একজনের এক একটা নির্দিষ্ট দিশা, যে আপনি এই কর্মটায় আপনি পারদর্শী হবেন, আপনি এই কর্ম করলে আপনি পারদর্শী হবেন। আপনার জন্মছকের আমরা যেমন জ্যোতিষশাস্ত্রে নির্দিষ্ট করে তার ইঙ্গিত থাকে যে আপনার ক্ষেত্রে এই কর্মটা আপনার জন্য পারদর্শী, এই কর্মটা আপনার জীবনের সাকসেস। তাহলে এইভাবে কংসকারের দায়িত্ব দেওয়া হলো। আরেকজন তার চতুর্থ সন্তান শঙ্ককার, তাহলে শঙ্ককারকে কি দায়িত্ব দিয়েছিল না, শঙ্ককারকে দায়িত্ব দিয়ে দিল শঙ্কের জিনিস। দেখবেন যে শঙ্কের যাবতীয় যে হাতের শাখার থেকে আরম্ভ করে শঙ্কের যত সুন্দর সুন্দর ডিজাইনের যে জিনিসগুলো বানানো যায় বাড়ির সাজানোর জন্য, সেগুলো সেই শঙ্ককারকে দায়িত্ব দিল তার। এটা শঙ্ককার হচ্ছে চতুর্থ সন্তান। আর পঞ্চম সন্তান সূত্রধর, তাকে কি দায়িত্ব দেওয়া হলো না, কাঠ, অর্থাৎ এই যে গাছ যখন পরিপুক্ত হয়ে গেল, পরিপুক্ত হওয়ার পরে সেই গাছ থেকে কেটে বিভিন্ন উপায়ে সেই কাঠের থেকে বিভিন্ন ধরনের কিন্তু আসবাবপত্র বলুন, অর্থাৎ সেই খাট, ড্রেসিং টেবিল, আলমারি, গেট, দরজা বলুন, সমস্ত কাঠের শিল্পে পারদর্শী করে তুলল এই সূত্রধরকে। তাহলে এইভাবে সে কিন্তু সমস্ত সন্তানদের দায়িত্ব দিতে আরম্ভ করলো। হ্যাঁ নমস্কার, কি বলছেন? নমস্কার, আমি বারাকপুর থেকে বলছি, অসীম সরকার। অসীম সরকার বারাকপুর থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানবো? হ্যাঁ, মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের বিষয়ে মেয়ের নাম বলুন, তাড়াতাড়ি বলুন। মেয়ের নাম হচ্ছে অনিমা সরকার। ডেট অফ বার্থ? 8/5/1996। 8/5 সকাল 8টা। সকাল 8টা? হ্যাঁ সকাল 8টা। মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। 96 এ জন্ম। মেয়ের বিবাহ হয়েছে? মেয়ের বিবাহ, দেখুন বিবাহের ক্ষেত্রে একটু সমস্যা আছে, কেমন? ও সপ্তম ভাবটা সপ্তমপতি সপ্তম অবস্থান করছে গজকেশরী। বিবাহের ক্ষেত্রে বিবাহের জন্য চেষ্টা করুন, কেমন? যে যোগগুলো আছে, যোগগুলোতে আগামী বছরই বিবাহ হবে, কেমন? আগামী বছর 2025-এ মেয়ের বিবাহ হয়ে যাবে, এমনি কোনো টেনশন করবেন না। একটা সমস্যা আছে মেয়ের ক্ষেত্রে, যেটা বলা হচ্ছে নজর দোষ, কেমন? এই নজর দোষটার একটু প্রতিকার করবেন। এই যেটাকে বলা হচ্ছে সাধু সর্পযোগ। এই সাধু সর্পযোগ থাকলে না শরীর স্বাস্থ্য ভালো যায় না। কেউ সামনে প্রকাশ্যে যদি কেউ প্রশংসা করে তাহলে শরীর স্বাস্থ্য নিয়ে খারাপ হয়। তাহলে এইগুলোর প্রতিকার করবেন। আর মাথা গরমটা একটু আছে, মাথা গরমের এটা যোগাযোগ হতে হতে সামনের বছর যাবে, কেমন? এগুলো ঠিকঠাক হয়ে যাবে, কেমন? অত চিন্তা করেন না। আর পারলে পরে ওই যে দোষটা যেটা বললাম, যে এটার কারণে এই সমস্যা থাকলে বা এই যোগটা থাকলে অনেক সময় কেউ তন্ত্রক্রিয়া, কেউ বাঁধন বা কোনো রকমের খারাপ ক্রিয়া করলেও সেগুলো এফেক্টেড হয়ে যায়, কেমন? 25-এ বিয়ে হয়ে যাবে। 25-এ বিয়ে হয়ে যাবে, কেমন? চিন্তা করেন না, 25-এ বিয়ে হবে। আর সেইভাবে একটু নিষ্ঠার সঙ্গে থাকতে বলুন, আর মাঝে মধ্যে একটু দক্ষিণাকালীর পুজো দিতে বলুন, ঠিক আছে? ভালো থাকুন, ভালো থাকুন। এই যে জায়গাগুলো রয়েছে, এক একটা জন্মছকের এক এক ধরনের কানেকশন, তাই এগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে। তার সঙ্গে সঙ্গে নিষ্ঠার সঙ্গে ঠাকুর দেবতাকে স্মরণ করলে ভালো হবে। এবার এরপরে বলছে যে যারা সূত্রধর বললাম কাঠের শিল্পে তাদেরকে পারদর্শী করলো। আর বলছে কুবিন্দক, যারা হচ্ছে বয়ন শিল্প, অর্থাৎ বয়ন শিল্পে যারা পারদর্শী হচ্ছে কুবিন্দক বলা হয়। আর কুম্ভকার যারা, তারা হচ্ছে মৃৎ শিল্প, অর্থাৎ মাটির শিল্পে যে মূর্তি তৈরি করা হয়, এদেরকে বলা হচ্ছে কি না কুম্ভকার। অর্থাৎ তার নাম যে কুম্ভকার, তাকে বলা হলো তুমি এই কাজটা করো, এই কাজে তুমি পারদর্শী হবে। স্বর্ণকার যে ছেলে ছিল, সেই অষ্টম সন্তান, তাকে বললো তুমি সোনার জাতীয় অর্থাৎ অলঙ্কার, যত রকমের অলঙ্কার হয় তুমি এই দিকে নজর দাও, এই শিল্পটায় তুমি পারদর্শী হবে। আর চিত্রকর আর একটা নবম সন্তান যিনি ছিল, তাকে বললো তুমি চিত্রশিল্পে পারদর্শী হবে, অর্থাৎ অর্থাৎ বিভিন্ন ধরনের ছবি আঁকা এবং আর্টিস্ট সুলভ যে মনোভাব, সেইগুলো তোমার মধ্যে থাকবে এবং তুমি এই কাজগুলো করবে। তাহলে এইভাবে কিন্তু 9টা সন্তান ছিল এবং 9টা সন্তানকে নির্দিষ্টভাবে কর্মের
কিন্তু দায়িত্ব দিয়ে দিল। এবং তার ক্ষেত্রে আর একটা সন্তান ছিল, দশম সন্তান, এবং দশম সন্তান তার নাম ছিল কন্যা, অর্থাৎ তার সেটা হচ্ছে কন্যা সন্তান, এবং তার নাম ছিল চিত্রাঙ্গদা। এই চিত্রাঙ্গদা সে কিন্তু সূর্য বংশের রাজা সুরতের সাথে, সে কিন্তু অর্থাৎ সূর্য বংশের রাজা সুরতের সাথে প্রেম করেন, এবং পরে সে কিন্তু পালিয়ে গিয়ে সেখানে বিবাহ করে নেয়। এবং সেক্ষেত্রে তার কিন্তু অনেক কাহিনী রয়েছে, কারণ এই কাহিনী অনেক কিছু, সেখানে তারপরে বিশ্বকর্মা তাকে নিয়ে আসার ভাবে বিভিন্নভাবে বিভিন্ন উপায় খুঁজছিলেন, যেভাবেই হোক সে তার সেই জামাই যাতে তার থেকে ডিটাচ হয়ে যায় সেই রকম কিছু প্ল্যানিংও করেছিলেন। কিন্তু তারপরে তিনি সেই অভিশাপ পেয়ে গেলেন। তারপরে সেটা সেখানে ভুলে গিয়ে সে যে অন্যায় করছিল সেই অন্যায় সে বুঝতে পারলো, এবং তারপরে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসলো। এবং তাছাড়াও কিন্তু আর একটা শোনা যায় যে এই বিশ্বকর্মার অপর এক দেবকন্যা ছিলেন, এবং সেই দেবকন্যার ছিলেন, তার নাম হচ্ছে সংজ্ঞা, এবং এই সংজ্ঞার সঙ্গেই সূর্যের বিবাহ হয়েছিল। এবং এই যে সংজ্ঞার পুত্র, কিন্তু এই সংজ্ঞার সঙ্গে সূর্যের বিবাহ হয়েছিল, কিন্তু শনিদেব কিন্তু ওই রবির অর্থাৎ সূর্যের কিন্তু প্রথম সন্তান, কিন্তু সে কিন্তু সংজ্ঞার পুত্র ছিল না, সেটা কিন্তু ছায়ার পুত্র ছিল। অর্থাৎ সংজ্ঞারূপী আর একজনকে রবির কাছে রেখে সে বাপের বাড়ি চলে গেছিলো। তখন যাই হোক, এই বিষয়গুলো আমরা এর আগে আলোচনা করেছি। আর সংজ্ঞার যে সন্তান ছিল, প্রথম সন্তান, সেটা হচ্ছে যম, আর দ্বিতীয় সন্তান হচ্ছে কন্যা সন্তান, সেটা হচ্ছে যমুনা। তাহলে এই হচ্ছে বিস্তারিত যদি বলি, তাহলে হচ্ছে বিশ্বকর্মার এই যে কাহিনী, অর্থাৎ তার কীভাবে সৃষ্টি হয়েছিল, তারপরে সে কি করেছিল, এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে আজকের এই নির্দিষ্ট দিন খুব গুরুত্বপূর্ণ। যারা একটা বাস্তুর ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে সমস্যা, সেই বাস্তুর হয়তো কোনো রকমের আত্মার আবির্ভাব হচ্ছে, বাস্তুতে আসলেও বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে জড়িয়ে যাচ্ছেন, কারণ সেই বাস্তু শাস্ত্রের কিন্তু তৈরির ক্ষেত্রেও কিন্তু সেই বিশ্বকর্মার অবদান রয়েছে। সেই জন্য আজকের এই নির্দিষ্ট দিনে বাড়িতে অবশ্যই বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ভীষণ প্রয়োজন। এবং তার সঙ্গে সঙ্গে বাস্তুর যদি আপনার ক্ষেত্রে খুব নেগেটিভ থাকে, তাহলে নর্থ ইস্ট কর্নারে সেখানে নির্দিষ্টভাবে কি করবেন না, একটা আজকের দিনে আপনি যদি পারেন খুব ভালো হবে, নর্থ ইস্ট কর্নারে একটা বলা হচ্ছে হলুদ গাছ, কাঁচা হলুদের একটা গাছ সেখানে লাগিয়ে দেন। যদি সম্ভব হয় আপনি নিচের ওই মাটিতে লাগাবেন, যদি মাটি না থাকে আপনার বাস্তুতে, তাহলে একটা টবের মধ্যে করে একটা কাঁচা হলুদ গাছ আজকে রোপণ করুন। তাতে আপনার বাস্তু অনেকটা পিউরিফাই হবে। আমি বারবার বলে থাকি, নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যদি প্রতিবিধান করা যায়, তাহলে সেখান থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসবেন। সেই জন্য আগামী দিনগুলো খুব গুরুত্বপূর্ণ দিন রয়েছে। আর আজকের দিনটা যেমন বললাম বাস্তুর জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং সঙ্গে সঙ্গে বলবো যে আমার চেম্বারগুলো কোথায় আছে না আছে, আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান, তাহলে নিচের যে বুকিং নাম্বার বলে নাম্বারটা যাচ্ছে, যেটা হেল্পলাইন নাম্বার, আপনি ওই নাম্বারটাতে ফোন করলে আপনাকে অবশ্যই সঠিকভাবে গাইড করবে। আর দিনের একটা জিনিস জানবেন যে বিশ্বকর্মা তিনি সৃষ্টি করেছেন অনেক কিছু, এবং আপনি যদি সঠিক দিশায় আপনি হাঁটেন, আপনার জীবনে যদি লক্ষ্য স্থির রাখতে পারেন, কারণ তিনার কাছ থেকে যেটা আমরা শিক্ষা পাই যে লক্ষ্যকে স্থির রেখে যদি এগিয়ে যাওয়া যায়, তাহলে নির্দিষ্টভাবে অবশ্যই আপনি সাকসেস পাবেন। এবং আমাদের জীবনযাত্রা বলুন বা আমাদের জন্মছকের কানেকশন বলুন, একটা জাতক জাতিকা 100% হয় না, বা আপনি সব কর্মই করতে পারবেন না। একটা নির্দিষ্ট কর্মকে আপনার জন্মছকে যেটা কানেক্ট করবে, সেটা আপনি বেছে নিয়ে যদি এগিয়ে যেতে পারেন, তাহলে অবশ্যই আপনার জীবনের সাকসেস পাবেন। সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।